পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার সাথে বিনীত গোয়েল সম্পর্কে থাকবে, এটা ভুল কিছু নয় তো। আবার এই বিনীত গোয়েলের সাথে সন্দীপ ঘোষ সম্পর্কে থাকবে, এটা ভুল কিছু নয় তো। সবার সাথেই সবার সম্পর্ক ছিল তো। আমরা তো ওই জন্যই বলছি যে একদম মাথাটাকেই ধরতে হবে, যার নির্দেশে একের পর এক এই অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা কেন বলছি যে আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কেন? কারণ এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, যিনি এই পুলিশকে পরিচালনা করছেন, যার নেতৃত্বে, যার নির্দেশে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে এই হুলিগানসরা ঢুকে সমস্ত ভাঙচুর করে দিল, তথ্য প্রমাণ লোপাট করে দিল। এই স্বাস্থ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যিনি এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য সন্দীপ ঘোষ প্রথম ফোন যদি কাউকে করে থাকে সেটা মমতা ব্যানার্জিকেই করেছিল, এবং তার নির্দেশে এইরকম ধরনের ঘটনা ঘটেছিল। না হলে এই সন্দীপ ঘোষের কখনোই এত বড় ক্ষমতা হবে না যে দিনের পর দিন এত বড় দুর্নীতি, এত ভাবুন না, আজকে আরজি কর থেকে তার বিবেকের ডাকে সে বিদায় নিল, তারপরেই মেডিকেল কলেজে কারা ওখানে প্রোটেস্ট করলো? ছাত্ররা, ওই যে যাদের দেখে আজকে নিষ্পাপ চোখদের দেখে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী, ভয় পাচ্ছে তৃণমূল, তারা যখন বাধা দিল তখন কোর্ট হস্তক্ষেপ করে বললো যে তোমরা ছুটিতে যাও, নাহলে আমরা অন্য ব্যবস্থা নেব। তাহলে ভাবুন, কেন এত পুরস্কৃত করা এত কিছুর পরে, তাকে জিজ্ঞাসাবাদ না করে? ফার্স্টেই তো এই যে এখানে যখন ডায়েরি হলো, এখানে এফআইআর কেন হলো না? কে করবে এই এফআইআর? সন্দীপ ঘোষ কেন এফআইআর করেনি? একদম। এবং তারপরে এটাকে তার আত্মহত্যা বলে চালাবার প্রচেষ্টা। বারবার করে পরিবারকে ফোন করে প্রথমে বললো যে তার শরীর ঠিক নেই, তারপরে দুবার ফোন করলো, তারপরে তার মা বাবা ঘুরিয়ে ফোন করেছে যে কি হয়েছে আমার মেয়ে, তাকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তার যে দেহ, মরদেহ দেখতে দিল না। কেন? হতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য তার শরীরটাকে পুরো ধুয়ে দেয়নি, এটা কে বলতে পারে? ওই বাথরুমে, ওই সেমিনার রুম, যার পাশে মৃতদেহ ছিল, সেই মৃতদেহটা দেখা যাচ্ছে যে ওই সেমিনার হলে ধুয়ে তাকে নতুন করে তাকে অন্য এক জায়গায় শুইয়ে দেওয়া হয়েছে। হতে পারে সেই জন্য ওই সেমিনার হলটা ভাঙা হয়েছে। কে বলতে পারে যে এটা এরম হয়নি? নালে কেন একটা মৃতদেহ দেখতে দিতে তার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগলো? কেন? এত লোক ভিড় করেছিল, আমাদের নেতৃত্বরা সেখানে পৌঁছেছিল, বলা হয়েছিল এই মৃতদেহটাকে প্রিজার্ভ করুন, আমরা আবার ওটার পোস্টমর্টম চাই, ময়না তদন্ত চাই। করতে দেয়নি। আপনি ভাবুন, তার মা বাবা টালা থানায় রয়েছে, সেখান থেকে তার ওই বডিটা, মেয়েটির বডিটা নিয়ে চলে যাওয়া হলো তার বাড়িতে, তার বাড়ি থেকে নিয়ে আসা হলো শ্মশানে, 2টো লাশ পড়ে রয়েছে, লাইনে রয়েছে, তাদেরকে রেখে দিয়ে তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হলো। কেন? তাড়াতাড়ি করে কোনো কিছু তৈরি হওয়ার আগেই, মব তৈরি হওয়ার আগেই, মানুষের প্রতিবাদের ঝড়ের আগেই সমস্ত তথ্য লোপাট করে দাও। ওই কুণাল ঘোষ, চোর কুণাল ঘোষ, ক্রিমিনাল কুণাল ঘোষ, যিনি বলেছিল যে সারদার সব থেকে বড় নায়ক, সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তিনি আজকে বড় বড় কথা বলছেন সবাই রয়েছে। তাহলে ধরুন, আপনি তাহলে কেন সেদিন ধরতে পারেননি? কেন বলেছিলেন সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির সামনে আমাকে বসাও? কেন বলেছিলেন? কেন এই কুণাল ঘোষকে এখনো বাইরে রাখা হয়েছে? মমতা ব্যানার্জি বেরোতে রাখেনি, কারণ সেদিন কুণাল ঘোষ ঠিক কথা বলেছিলেন। আর আজকে আমরা বলছি এর প্রথম অধ্যায় মাথায় রয়েছে মমতা ব্যানার্জি। ফার্স্ট ফোন যদি সন্দীপ ঘোষ কাউকে করে থাকে, সেটা বাঁচার জন্য এই মুখ্যমন্ত্রীকেই করেছিল। কেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাকে ধরে সিবিআই প্রশ্ন করবে না? বলুন কেন করবে না? সেই জন্য যেই রক্ষক সেই যদি ভক্ষক হয়, তাহলে তার জ্বর খুলতে অনেক টাইম লাগে। তবে হ্যাঁ, মানুষ জেগেছে, এতদিন অনেক দুর্নীতি করেছে, পাহাড় করে ফেলেছে। বলে না সিবিআই এলে কি করবে? আরে সিবিআই এসছিল বলেই এই পার্থ চ্যাটার্জি, চোর পার্থ, যে মানুষের, শিক্ষকদের যারা লেখাপড়া শিখেছিল তাদের জীবনকে ধূলিসাৎ করে দিয়েছিল, তাদের টিম, সিবিআই এসছিল বলেই তারা ধরা পড়েছে। সেই টিম অর্ধেক, 1 ডজন, কেউ বা জেলে, কেউ বা বেলে আছে। সেই খাদ্যমন্ত্রী তখনই ধরা পড়েছে যখন সিবিআই হয়েছিল, যখন সন্দেশখালিতে গেছিল এই সিবিআই, ইডির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কেন? যদি এরা এত এত একদম ভগবান, একদম কি বলবো, ধ্যান করছেন, একদম মা শারদামণি মমতা ব্যানার্জি, এত কিসের ভয়? কারা মাথা ফাটিয়ে দিল? আর সেই শেখ শাহজাহানকে বলছে ভদ্রলোক, ভালো ছেলে, ওর পেছনে এদের লাগিয়ে দিয়েছে। খুনি মুখ্যমন্ত্রী। দেখুন, মমতা ব্যানার্জি যে রাস্তা দেখিয়েছে না, সেই রাস্তাতেই পশ্চিমবঙ্গ চলছে। কেন বলুন তো? প্রতিবাদ করতে নেমেছে কে? মুখ্যমন্ত্রী। কি বলছে? নির্যাতিতার ফাঁসি চাই। আর ওই তৃণমূল কংগ্রেস মিছিল করছে মালদায়, বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। কে বলছে? তৃণমূল কংগ্রেস, আমরা বলছি না। ওই তৃণমূলের মিছিল থেকেই আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। আর আমি আবার বলছি, সিবিআই সন্দীপ ঘোষকে ডাকছে, অন্যান্যদের ডাকছে। সন্দীপ ঘোষ হলো কার ইশারায়?
কে তৈরি করলো এই সন্দীপ ঘোষকে? কিভাবে এত দুর্নীতি করলো সন্দীপ ঘোষ? এত টাকা হলো কি করে? এর মাথায় কে? তারা কি জানতেন না? তো প্রথমেই প্রশ্ন করতে ইচ্ছে করে যে এই ঘটনার পর সন্দীপ ঘোষ প্রথম কাকে ফোন করেছিল? সেটা আমাদের মুখ্যমন্ত্রী নন তো, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তো এরকম ঘটনার পরে স্বভাবতই উচ্চ নেতৃত্বকে ফোন করবে, যার হাতে ক্ষমতা আছে, যেটার প্রয়োগ করতে পারবে। তাহলে প্রথম ফোনটা কাকে করেছে, এটা আমার একটা খুব বড় প্রশ্ন। সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিনা, এবং তারই ইশারায়, তারই সমস্ত নির্দেশে এই রকম ধরনের ঘটনাকে আগেও যেভাবে ধামাচাপা দিয়েছে, এবারেও সেটাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালাবার প্রচেষ্টা, যে একদম উচ্চ নেতৃত্ব অর্থাৎ এই মন্ত্রীর তৈরি করা কিনা, সেই বিষয়ে আমার সব থেকে বড় সংশয়। এখানে আমার মনে হয় সন্দীপ ঘোষ এবং পুলিশ যে বিনীত গোয়েল আছেন এখানে পুলিশ কমিশনার, তো ইনারা তো আছেই, নির্দেশটা কার? আমার মনে হয় এই যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে, সিবিআই ডাকছে, সবার আগে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর ডাকা উচিত, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় সমস্ত তথ্যটা উদ্ঘাটিত হবে। না হলে যেভাবে রিনোভেশন করা হয়েছে, সেই যেখানে হত্যা করা হয়েছে, যেখানে পাশবিক নির্যাতন করা হয়েছে, যেখানে খুন করা হয়েছে, সেই সেমিনার হল, তার পাশের যে বাথরুম, আমরা একটা চ্যানেলে বসেছিলাম, সেখানে বলছে এই তো বাথরুমটা আগের থেকেই ভাঙা ছিল, উনারা বলছেন। কিন্তু ভাবুন, যেই দিন রাত্রের ঘটনা উনারা বলেছিলেন ওখানে কোনো সিসিটিভির ক্যামেরা নেই, তাহলে আজকে বলছে ওইখানে বাথরুমটা আগের থেকে ভাঙা ছিল। ওই যে দেখা যাচ্ছে ওই সিভিক পুলিশের পাশে, দেখুন ছবিটাতে, ওই বাথরুমটা ভাঙা। তাহলে উনারা কি করতে চাইছে? কিভাবে একটা তথ্যকে ধামাচাপা দিয়ে আর একটা তথ্যকে সামনে আনতে চাইছে? এটা কিন্তু খুব প্রশ্নের